যখন আমি বলতে চাই যে যখন 1/11-এর ঘটনা চলে এসলো যে আপনার 2007 সালের 11ই জানুয়ারি যখন প্রধান উপদেষ্টার পদ থেকে তিনি পদত্যাগ করলেন, আমরা সেটা জানবো। পরদিন পত্রিকার খবরগুলো কি আমি একটু পড়ি। এটি হচ্ছে 1/11। আমরা পরের পত্রিকাগুলোতে যাই, আমি আমাকে দেখাবো। প্রথম আলোর তখন শিরোনামটি কি ছিল? দেশে জরুরি অবস্থা ঘোষণা। এবং এখানে কিছু সাব শিরোনাম আছে, আমি প্রথম আলো দেখাতে চাই। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ, আমি প্রথম আলো দেখাতে চাই এখানে, বা এখান থেকে পড়ি। সারা দেশে জরুরি এই যে সংবাদ, আচ্ছা সংবাদের যে শিরোনাম আমি বলছি একটু সিরিয়ালি দেখা, তাহলে আমার জন্য সুবিধা হবে। এখানে সংবাদ দেখতে পাচ্ছি, আমি এখান থেকেই পড়ছি, আপনার সিরিয়াল মেইনটেইন। এখানে একটা ভুল, হ্যাঁ জি জি, এখানে একটা ভুল আছে। 12ই জানুয়ারি নির্বাচন হচ্ছে না, সব উপদেষ্টার পদত্যাগ 12 জানুয়ারি। জি, বিচারপতি ফজলুল হক ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, উনি বোধহয় উপদেষ্টা ছিলেন তখন, উপদেষ্টা ছিলেন, কিন্তু ভারপ্রাপ্ত উপদেষ্টা বিধান নাই, বিধান নাই। এটা আর্মি সমকাল লিখেছিল, আমি একটু পড়ি। জরুরি অবস্থা জারি, প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন ও 9 উপদেষ্টার পদত্যাগ, প্রতিদিন রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ। এখানে আরও কিছু কিন্তু সাবহেড রয়েছে। 22 জানুয়ারি নির্বাচন হচ্ছে না, যে প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, নির্বাচনের সমন্বয় অফিস ইত্যাদি, এই বিষয়গুলো আছে। এরপরে আমরা আরেকটি পত্রিকা দেখব যে সেখানে কি শিরোনাম করেছিল। যুগান্তর জরুরি অবস্থা, এবং এখানে সেনা সদস্যদের একটি ছবি রয়েছে। কূটনৈতিকদের সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির বৈঠক, আমি এটি নিয়ে পরবর্তী পর্যায়ে একটু আলোচনা করব। ওই দিন সারাদিনই হয়েছিল। এরপরে ডেইলি স্টারটা একটু যদি দেখানো যায়, আমি সেটাও দেখতে চাই। ডেইলি স্টারটা কি নাই আমাদের কাছে? হ্যাঁ, ডেইলি স্টার শিরোনামটি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এমার্জেন্সি ডিক্লেয়ার্ড, ইয়াজউদ্দিন কুইটস অ্যাজ চিফ অ্যাডভাইজার। এখানে ডেইলি স্টার কিছু সাবহেড ছিল, আমি এখান থেকে পড়ে শুনে রাখুন। এটা এখানে বলছে ইন্টারন্যাশনাল কমিউনিটি পুটস ইমেন্স প্রেশার অন ইয়াজউদ্দিন হিজ গভট। ইয়াজউদ্দিন এডমিশন, তিনি এখানে একটা রিপোর্ট রয়েছে। এবং আরও একটা রিপোর্ট ছিল যে রেস্ট্রিক্টেড রাইটস এবং সেন্সরশিপ স্ল্যাপড অন প্রেস, তখন সেন্সরশিপ চলে এসছে। এবং প্রথম আলোর আরও দু একটি শিরোনাম যেখানে আছে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিক বৈঠক। আপনাকে আমি ওই জায়গাটা নিয়ে যেতে চাই। আমি যদি একটু সংক্ষেপে আপনাকে ধরিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে আছে, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে প্রথম 4টার দিকে কানাডিয়ান হাইকমিশনের বাসায় বৈঠক হয়, যেখানে আওয়ামী লীগের নেতারা ছিলেন। গেল, আমি আর ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পেট্রিসিয়া বিউটিনিস, ব্রিটিশ হাইকমিশনের, আমি নাম বললাম না, সময় লাগবে, এই ছবিটির এখন দরকার নেই। বিকেল 5টা, এরপরে আপনারা আওয়ামী লীগ নেতারা বের হওয়ার আধা ঘন্টার 5:15টার দিকে কানাডিয়ান হাইকমিশনের বাসায় কূটনীতি বৈঠক, বিএনপির একটি প্রতিনিধি দল যায়। আমি ঠিক বলছি কিনা বলবেন। তারপরে তারা ওখান থেকে চলে যায়। এর আগে 12টার সময় কিন্তু জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে একটা বৈঠক হয়েছিল, এটা ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, আমি ঠিক বলছি? আর আমি নাইবে বললাম। এই যে কূটনৈতিক লেভেলে বৈঠকগুলো হলো, এত শাটেল বৈঠক হচ্ছিল, এবং উপদেষ্টাদের পূর্ব নির্ধারিত 4টার বৈঠক বাতিল হলো। পরে রাত্রে আবার 8টায় বঙ্গভবনে তাদেরকে বৈঠকে ডাকা হয়, এবং নানা বিষয় ঘটলো। এবং পরে আমরা দেখলাম সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ গোলযোগ, জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন এবং বিপদের সম্মুখীন হয়। রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ সংবিধানের 100 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে জরুরি অবস্থা জারি করেছেন। রাত 11টায় তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 22 জানুয়ারি নির্বাচন তিনি ক্যান্সেল করেছেন। জি বলুন, ওই ড্রামাটা আমি জানতে চাই। ড্রামাটা হচ্ছে যে ওই সারাদিন ধরে ড্রামা চলছিল, এবং বিদেশি কূটনীতিকরা একসাথে বসে টিউসডে গ্রুপের নামে শাটল ডিপ্লোমেসি করে কানাডিয়ান হাই কমিশন বারবারা রিচার্ডসনের বাসভবনে তার বৈঠক করে যাচ্ছিলেন। আওয়ামী লীগের সাথে বৈঠক শেষ হওয়ার পরে বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এবং আনোয়ার চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনার, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান এর বাড়িধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় যান। সেখানে আনিসুদ্দিন মাহমুদের কাছে বলেন যে কিছুক্ষণের মধ্যে ইমার্জেন্সি আসছে বাংলাদেশে। সেই খবরটা আমরা জানি না, বাংলাদেশের জনগণ, কিন্তু ডিপ্লোম্যাটরা জানেন। সেখানে বারবারা রিচার্ডসন, কানাডিয়ান হাই কমিশনার, খুব অবজেকশনেবল ভূমিকা রেখেছেন। এবং এখানে আমাকে ডগলাস ফসকেট, কানাডিয়ান হাই কমিশনার, অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেছেন যে আপনার সাথে যে আমেরিকান অ্যাম্বাসাডার বিউটিনিসের সাথে যেভাবে যোগ হচ্ছে, আপনি চেষ্টা করছেন ডেমোক্রেসিকে বজায় রেখে কাজ করতে, আমরা এটার সাথে আসি, কাজ করছি। আর পরের দিন 2-3জন হাই কমিশনার অবজেকশনেবল কাজ করছেন, এর মধ্যে কানাডিয়ান এবং ব্রিটিশ হাই কমিশনার নিয়েও তারা প্রশ্ন তুলেছেন, কিন্তু ওইখানে তারা এন্ডোর্স করেছেন। এবং বিষয়টা হচ্ছে যে জেনারেল মইনুল আহমেদ
এবং তার নেতৃত্বে যে মিলিটারি কহর্ট তারা সেদিন এই এটা বঙ্গভবনে কখন যায়? তারা বঙ্গভবনে যে সকাল থেকেই জেনারেল মঈনুল আহমেদ তার আচ্ছা, আমি বলি অফিসে চলে আসেন। সংক্ষেপ করে দিই, সকালবেলা জেনারেল মঈনুল আহমেদ তার অফিসে আসেন। তিনি অফিসে এসে বাকি দুই চিফকে কল করেন। জি, বাকি দুই চিফকে তিনি মানে রিয়ার অ্যাডমিরাল হাসান আলী খান এবং এয়ার মার্শাল ফখরুল আজম, হ্যাঁ দুজনকে কল করেন এবং তাদেরকে তিনি 2 দিন আগে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান তার একটা বই উপহার দেন। -2 সম্পর্কে সেখানে বলা ছিল কীভাবে জেনারেল মুশাররফ তিনি নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো পাকিস্তানের 2 সাবেক প্রধানমন্ত্রীকে, সময় একটু কম, আমি একটু হ্যাঁ, জানতে সংক্ষেপ চাই করছি, যে সংক্ষেপ শেষ করছি। মুহূর্তে যে বৈঠকটা যেখানে আপনার জেনারেল মঈনুল আহমেদ, মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল না, মাসুদ ছিল না বৈঠকে, মাসুদ ছিল না, একটু সংক্ষেপে বলবেন তো সেটা। তারা ওইখানে তিনি 3 বাহিনী প্রধানকে নিয়ে বঙ্গভবনে আসতে চান। আমরা সকালবেলা আমরা বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বঙ্গভবনের ক্যাবিনেট কক্ষে আমরা উচ্চ পর্যায়ের একটা আইন শৃঙ্খলার একটা মিটিং রাখি। সেই মিটিংটা আমি বঙ্গভবনে আসার পরে মিটিংটা যখন চলছিল 1:15 সময় দুপুরে মিটিং চলা অবস্থায় তখন একজন সামরিক কর্মকর্তা বঙ্গভবনে দায়িত্বপ্রাপ্ত তিনি রাষ্ট্রপতি গিয়ে বলেন যে আর্মি চিফ ওয়ান্টস টু কাম উইথ আদার 2 চিফস।